আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে মানুষের জীবন থেকে ক্রমশ ভালোবাসা হারিয়ে যাচ্ছে, যেখানে ভালোবাসাকে ফিরে পাওয়ার গল্প হয়তো আর লেখাই হচ্ছে না। কিন্তু কেমন হবে বলুন তো, যদি কিনা কেউ তার ভালোবাসাকে আবার ফিরে পায়? সেই রকমই একটা ভালোবাসাকে ফিরে পাওয়ার গল্প আজ আমি আপনাদের শোনাবো। আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রের কলমে তোমায় আমি। গল্পের মুখ্য চরিত্রে নিখিলেশ এবং ইশিকা। তাহলে আর কি, সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে। আচ্ছা, মানুষ ঠিক কখন হারায়? যখন তারা চলে যায় তখন, নাকি যখন আমরা তাদের চলে যেতে দিই তখন? দুটো কথা আদতে একই রকম লাগলেও কথা দুটোর ভাবার্থ একটু আলাদা। আমরা কখন কাউকে চলে যেতে দিই জানেন? যখন আমরা আমাদের স্মৃতি থেকে তাদের চলে যাওয়াটা মেনে নিই, যখন আমরা কারোর ফেরার পথের দিকে আর চেয়ে থাকি না। একটা সূর্য ডুবে যাওয়া বিকেলে বসে আর ভোরের স্বপ্ন দেখি না। দুঃখ পেতে পেতে সুখের চাবিকাঠিটা আর খুঁজে দেখতে ইচ্ছে করে না। কিন্তু জানেন তো, আমি মনে করি পৃথিবীতে এই বিপরীত শব্দ, যেমন ধরুন যাওয়া আসা, জন্ম মৃত্যু, দিন রাত, এই বিপরীতার্থক শব্দগুলো খুব জরুরি। যেমন ধরুন, দুঃখ না থাকলে সুখের গুরুত্বটা বুঝবেন কেমন করে? ওহো, একটু বেশি গুরুগম্ভীর কথা হয়ে গেল। তবে থাক, এসব প্রশ্নের উত্তর না হয় পরে খোঁজা যাবে। আপাতত প্রায় প্রতিটা বিবাহিত পুরুষের বিবাহিত জীবনে একবার না একবার হলেও জন্মানো মনের কোণের সুপ্ত বাসনাতে একটু আলোকপাত করি চলুন। আচ্ছা ধরুন, আপনি হঠাৎ করে জানতে পারলেন আপনার বউ হারিয়েছে। আপনি খুশি হবেন, নাকি হা পিত্তেশ করে আবার তাকে খুঁজতে বেরোবেন? অনেকেই হয়তো ভাববেন, উফ বাঁচা গেছে, সারাদিন কানের কাছে কিটুর কিটুর লেগেই থাকতো, এই ভিজে গামছা কেন খাটের উপরে? বাজারে গিয়ে যে এত মাছ আনলে, মা এত মাছকে ধোবে শুনি। হ্যাঁ গো, আমাদের বিয়ের ডেটটা কি আদেও তোমার মনে আছে? তা আমাকে না বিয়ে করে অন্য কাউকে বিয়ে করলেই তো পারতে। শোনো, আমার মতো এমন একটা বউ তোমার কপালে জুটেছে বলেই না তোমার জীবনটা উতরে গেল। আরও না জানি কত কথা নিয়মিত প্রতিদিন প্রতিক্ষণে প্রতি পদে শুনে চলেছেন কিছু শান্ত সৃষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তবে কথাতেই তো আছে, বউ হারালে বউ পাওয়াই যায়, তবে আর চিন্তা কিসের? আচ্ছা, আপনারা কি খুশি হবেন বউ হারালে, নাকি খুঁজতে বেরোবেন তাকে? এক কাজ করুন, সেটা আমাদের কমেন্ট বক্সে আপনি জানান। আপাতত আমরা দেখি বউ না খুঁজে পেয়ে নিখিলেশ কি করে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে অফিস থেকে বেরিয়েই ইশিকাকে কল করেছিল নিখিলেশ ওরফে নিখিল। গুনে গুনে 9 বার ফোন করেছে ইশিকাকে। প্রতিবার ফোনটা বেজে কেটে যাচ্ছে, কেউ রিসিভ করছে না ফোনটা। তাতে নিখিলেশের সন্দেহ কিছুই হয়নি। ইশিকা বরাবরই এমন, কেমন একটা খামখেয়ালি গোছের। ইচ্ছে হলে সারাদিন ফোনের মধ্যে ঢুকে থাকবে, আর ইচ্ছে না হলে ফোনের মতো ফোন এক জায়গায় আর উনি অন্য জায়গায়। তাই নিখিল সেভাবে কিছু ভাবেনি, শুধু একটু বিরক্তি প্রকাশ করেছিল। ধুর বাবা, আজকেই বললাম বাইরে যাব ডিনারে, আর আজকেই দেখো মেয়েটা কোথায় যে রেখেছে ফোনটাকে সরিয়ে, কে জানে। অজ্ঞতা উপায়ন্ত না পেয়ে ওদের কমপ্লেক্সের নিচে এসে আবার ফোন করে। বছর 2 মতো আগে গোদরেজের এই কমপ্লেক্সের 15 তলার একটা ফ্ল্যাট ওরা কেনে। ভাড়া, বাড়ি, অটো, বাসের জার্নি থেকে 15 তলার ফ্ল্যাট আর গাড়ি, পুরো সময়টায় ইশিকা ছিল ওর পাশে। ফ্ল্যাটের নিচে এসেও আরও 2 বার ফোন করলো নিখিল। আজ ওদের বিয়ের 9 বছর পূর্ণ হলো। শহরের এক 5 স্টার রেস্টুরেন্টে
ওদের আজকে খেতে যাওয়ার কথা ছিল। নিখিল বলে গেছিল ইশিকাকে তৈরি হয়ে থাকতে, ও অফিস ফেরত ইশিকাকে পিক আপ করে নেবে সেখান থেকে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন আরে ধুত্তেরিকা, এখনো ফোনটা কেন ধরছে না? শেষে কমপ্লেক্সের ভেতরে ঢুকে যায় নিখিলেশ। লিফটে উঠে 15 তলার বোতামটা টিপল। লিফট থেকে বেরিয়েই বাঁ হাতের করিডোর পেরিয়ে ওদের ফ্ল্যাটটার বাইরে একটা কাঠের বোর্ডে একটা লাইন লেখা, তোমার আমার লাল নীল সংসার। ইশিকা নিজের হাতে বানিয়েছে এটা। নিখিলেশ আর ইশিকা দুজনেই অঞ্জন দত্তের ফ্যান। সেই কার্ডবোর্ডটাতেই একবার হাত বুলিয়ে নিয়ে কলিং বেল বাজালো নিখিল। না, কোনো সাড়া শব্দ নেই। ওদের দরজার লকটা লাগানো আছে ভেতর থেকে, তাই বাইরে থেকে কেউ চাবি না ঘোরালে ও দরজা খুলবে না। নিখিলের কাছে একটা এক্সট্রা চাবি সবসময়ই থাকে। যাক বাবা, ভাগ্যি সেই চাবিটা সঙ্গে ছিল, নয়তো বাইরেই দাঁড়িয়ে থাকতে হতো আমায়। চাবিটা দিয়ে দরজাটা খোলে নিখিল। একটা জমাট অন্ধকার ওকে গ্রাস করে। কি অন্ধকার! নিখিলেশ আবার ফোন করে ইশিকাকে। ফোনের রিংটোনটা ভেসে আসছে ওদের বেডরুম থেকে। সেই দিকে এগিয়ে যায় নিখিলেশ। ঘরে ঢুকে সুইচটা অন করে। কি যে এক পাগলির পাল্লায় পড়েছিলাম। দেখো তো, বাইরে বেরিয়েছে কিন্তু ফোনটাকেই রেখে দিয়ে গেছে। কি যে হবে মেয়েটার। ঘর দিয়ে কি একটা বিশ্রী গন্ধ আসছে। নিখিলেশ দেখে ঘরের ভেতরে সব আলুথালু। বিছানার চাদরটা মাটিতে ঝুলছে। টেবিল ল্যাম্পটা টেবিল থেকে মাটিতে পড়ে 3 টুকরো। আর দুর্গন্ধটা ভেসে আসছে মেঝেতে পড়ে থাকা খাবারের প্লেটগুলো থেকে। নিখিলেশের মাথাটা কেমন ঝিমঝিম করছে। এ কি, এগুলো এইভাবে? না না না, ইশিকা তো এগুলো করতেই পারে না। ও তো এমন অগোছালো নয়। তাহলে তাহলে এগুলো কার করা? কেউ কি ফ্ল্যাটে এসেছিল? কোনো ক্ষতি হয়নি তো ইশিকার? গলকণ্ঠটা একবার উপর নিচ করলো নিখিলেশের। নভেম্বর মাস, তবু কিছু ফোঁটা ফোঁটা ঘামের বিন্দু ওর মাথা ছুঁয়ে গাল বেয়ে নামছে। ওর ভয় করছে এবার। ইশিকার সাথে কি কেউ খারাপ কিছু? ওকে কি কেউ? কথাটা মনে পড়তেই তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেল নিখিলেশ। ডাক দিল সিকিউরিটি গার্ডকে। এই ফ্ল্যাটে ওরা এসেছে ওই 1.5-2 বছর মতো আগে। কমপ্লেক্সের এই অ্যাপার্টমেন্টটা শেষ হতেই ওরা চলে এসেছিল। পুরো কমপ্লেক্স এখনও তৈরি হয়নি। ওদের ফ্লোর মোট 5টা, যার মধ্যে ইশিকা আর নিখিলেশের ঘর বাদে আর একটা ঘরেই লোক এসেছে। তবে ওরা এখানে থাকে না, বাইরে চাকরি করে। এখানে কলকাতায় একটা ফ্ল্যাট কিনে রেখেছে। বাকি ফ্লোরগুলোতে এখনও তেমন লোক আসেনি, কাজেই সেভাবে কারোর সাথেই পরিচিতি নেই। যতটুকু চেনে এই সিকিউরিটি গার্ডকেই। নিখিলেশ গিয়ে ধরল রমেশকে, মানে ওই যে সিকিউরিটি গার্ড, তাকে। দাদা, আমাকে একটু ওই আজকের সিসিটিভি ফুটেজটা দেখানো যাবে? হ্যাঁ স্যার, সে তো যাবি, কিন্তু কেন? হুট করে অমন বউ হারিয়েছে কথাটা বলাটা ঠিক শোভন নয়। তাই ভেবে নিখিলেশ বলল, না মানে আসলে আমার কয়েকটা জিনিস, বেশ মূল্যবান জিনিস আর কি, সেটা আর কি পাচ্ছি না। দেখবো যদি কেউ আর কি। আচ্ছা আচ্ছা, দেখুন তবে। নিখিলেশ ওর অফিসে যাওয়ার পর থেকেই প্রতিটা টাইম ল্যাপসের ফুটেজগুলো খুঁটিয়ে দেখতে লাগলো। না, কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। কিছুই তো নেই, কেউ তো। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা দাদা, আমি আসছি এখন। হ্যাঁ, পরে না হয় প্রয়োজন হলে আবার দেখে যাব। কথাটা বলেই উপরে চলে এলো নিখিলেশ। ফ্ল্যাটের দরজাটা দিয়েই বসে পড়ল মাটিতে। ওর মাথা এখন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। লক স্ক্রিনে ভেসে উঠল সময়, রাত 9:22। হঠাৎ নিখিলের ফোনটা বেজে উঠল। এই তো, এবার নিশ্চয়ই ইশিকা ফোন করেছে। ফোনটা তুলে দেখতেই কপালে ভাঁজের সংখ্যাটা আরও বাড়ল।
একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। নিখিলেশ বুঝতেই পারছে না কি হচ্ছে আর ওর কী বা করা উচিত। কোনো মতে ভয় ভয়ে ফোনটা ধরে একবার ঢোক গিলে বলল, হ্যালো। হ্যাঁ স্যার, আমরা ভিনটেজ কলকাতা থেকে ফোন করেছিলাম। আপনাদের তো একটা কাপেল টেবিল বুক করা ছিল, আপনারা এলেন না? না, আমাদের আসলে যাওয়া হবে না, ওটা ক্যান্সেল করে দিন আপনি। কথাটা বলেই সাথে সাথে ফোনটা কেটে দেয় নিখিলেশ। কাল কি একবার পুলিশ স্টেশনে যাবো তাহলে? ওরা তো আবার এসব শুনলেই বলবে আপনার স্ত্রী নিজের ইচ্ছাতে চলে গেছে, আমরা এটা কোনো কেস হিসাবে নিতে পারবো না। কি যে করি ঠাকুর। মাটি থেকে উঠে বাইরের ব্যালকনিটাতে এসে দাঁড়ায় নিখিলেশ। এক ফালি চাঁদের জ্যোৎস্নায় রং এসে পড়েছে ওদের ব্যালকনির মেঝেতে। সেইখানে দাঁড়িয়ে গায়ে হাওয়ার নরম স্পর্শ মাখতে মাখতে নিখিলেশের মনে পড়ে গেল সেই দিনটা, যেদিন ও আর ইশিকা দুজনে মিলে এসেছিল ওদের এই ফ্ল্যাটটা দেখতে। ইশিকার শখ ছিল এমন উঁচু 15 তলার একটা ফ্ল্যাটে থাকার, যেখান থেকে গোটা শহরটা দেখা যায়। খুব সুন্দর এই ফ্ল্যাটটা, ঠিক আমি যেমনটা চাইতাম। কি সুন্দর দেখো, চাঁদের আলো এসে পড়েছে ব্যালকনিটায়। আমরা রাতের বেলা কফি খেতে খেতে এখানে দাঁড়িয়ে গল্প করব, কেমন? চাঁদের আলোয় ঘর বাঁধবো দুজনে। কথাটা শেষ হওয়ার আগেই নিখিল এসে ওকে জড়িয়ে ধরেছিল। ইশিকা, আমার ঘর তো তুমি। সারাদিন ক্লান্তির পরে মানুষ যেখানে ফেরে সেটাই তার ঘর। আর আমাকে দেখো, আমি তো বারবার ফিরে আসি তোমার কাছে। ওই পায়রার খুপচি থেকে আজ এই 15 তলার ফ্ল্যাট, সবটাতে আমি তোমায় পেয়েছি। হ্যাঁ, হয়তো আমি প্রচুর পরিশ্রম করেছি, রাতের পর রাত জেগে কাটিয়েছি, হাতের তালুতে কড়া ফেলেছি, কিন্তু তুমি যদি সেই সময় আমার সংসারটা না দেখতে, কি হতো বলো তো? আমার পরিশ্রম যদি এতে থাকে, তবে ঠিক ততটাই তুমিও জড়িয়ে আছো এই সংসারের সঙ্গে। জড়িয়ে আছে তোমার নিঃস্বার্থ ত্যাগ। ত্যাগ মানে তো প্রত্যাশা ছাড়া কিছু করা। কে বলেছে আমি কোনো প্রত্যাশা রাখিনি? প্রত্যাশা ছাড়া আমি এসব করিনি। তবে কি প্রত্যাশা ছিল তোমার? এই যে এমন চাঁদের জ্যোৎস্না মেখে আমরা দুজনে দাঁড়িয়ে থাকবো মুখোমুখি, এর জন্য আমি সব করেছি। দুজনে মিলে চাঁদের আলোয় মাখামাখি করার জন্য আমি সব করতে পারি। নিখিল আর কিছু বলেনি ইশিকাকে সেদিন, শুধু ওর কপালে ছুঁয়ে দিয়েছিল নিরাপত্তার উষ্ণ স্পর্শ। সেদিনও আজকের মতোই একটা মিষ্টি ঘুম পাড়ানি হাওয়া দিচ্ছিল। দূর থেকে শিউলি ফুলের গন্ধের ঝাপটাটা এসে লাগছিল নাকে। আজ ফাঁকা এই 15 তলার ফ্ল্যাটে দাঁড়িয়ে নিজেকে কেমন জানি বোকা বোকা লাগছে নিখিলেশের। আজও ওদের 15 তলার ব্যালকনি থেকে শহরটাকে দেখা যাচ্ছে। চাঁদের আলো এসে পড়েছে ওদের ঘরে। শুধু আজ ইশিকা নেই। কে জানে কোথায় হারিয়ে গেল মেয়েটা। ও মেয়ে ভারী অদ্ভুত ধরনের, কিছু একটা আছে ওর মধ্যে। এর আগেও 2-1 এমন হারিয়ে গেছে, যেভাবে মেয়েটা হারিয়ে গেছে ওর বাবার জীবন থেকেও, ওর ছোট্টবেলার বন্ধু আয়েশার থেকে। কিন্তু অদ্ভুতভাবেই ওর হারিয়ে যাওয়া কোনো স্মৃতি কারোর মনে নেই। কবে হারালো, কিভাবে হারালো, কারোর মনে নেই। আর ভয়টা ঠিক এখানেই। ওদের জীবন থেকে হারিয়ে যাওয়ার পরে আর একবারও ফিরে আসেনি ইশিকা। তবে কি ইশিকা এবার নিখিলের জীবন থেকে হারালো? তার মানে ও আর কোনোদিনও ফিরবে না? কিন্তু কেন? আগের হারিয়ে যাওয়াগুলোতে নয় কিছু কারণ ছিল, কিন্তু এবার? নিখিলের এই সমস্ত কথা ভাবতে গিয়েই দম বন্ধ হয়ে আসে। আকাশের চাপটার দিকে তাকিয়ে নিখিলেশ বলে, কোথায় হারিয়ে গেলে তুমি ইশিকা? এই চাঁদ, জোছনায় মোড়া আমাদের এই ঘর, এই সব ছেড়ে কোথায় গেলে তুমি?
তুমি কি আর ফিরবে না? কিন্তু কেন? এইসব বলতে বলতেই কখন বাইরের ঠান্ডা হাওয়া এসে ভারী করে দিয়েছিল নিখিলেশের দু চোখের পাতা, সেটা ও টেরই পায় না। সকালে রোদ চোখে পড়তেই ঘুমটা ওর ভেঙে যায়, আর ঘুম ভাঙার সাথে সাথেই মনে পড়ে যায় ইশিকা নেই। ফোন করে অফিসে জানিয়ে দেয় সে যাবে না, সিক লিভ নিয়ে নেয় অফিস থেকে। এই ফ্ল্যাটটা ওর আর ভালো লাগছে না। চারিদিকে ইশিকার স্মৃতি জড়িয়ে আছে, যেদিকেই তাকাচ্ছে এক একটা গল্প মনে পড়ে যাচ্ছে। রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়াতেই মনে পড়ল ওরা যেদিন প্রথম এই ফ্ল্যাটে এসেছিল, সেই প্রথম দিনই রান্নাঘরের বেসিনের পাইপ লিক করে সে কি কাণ্ড। ইস, ছি ছি, নতুন ফ্ল্যাটে এমন জল পড়ে কি অবস্থা! কি কি হয়েছে? দেখো কি হয়েছে, বেসিনটার পাইপ লিক, সেখান থেকে জল পড়ে, ইস কি অবস্থা! বেশ, চলো আমিও হাত লাগাই তোমার সাথে। তারপর দুজনে মিলে নেতা পোছা ঝাঁটা সব দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে লাগলো। নিখিল জল ভর্তি বালতিটা বাথরুমে নিয়ে যাবে, এমন সময় বালতি উল্টে ধুমফটাস। তোমায় কে কাজ করতে বলে বলো তো? না করলেই তো পারো, কাজ তো করে না, উল্টে কাজ বাড়াও। নিখিল কাচু মাচু মুখ করে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইশিকাকে গজগজ করতে। ইশিকার এমন কাণ্ড কারখানা দেখে ওর বাবা মায়ের কথা মনে পড়েছিল। ওর মাও এমন বলতো ওর বাবাকে। এইসব মনে করতে করতেই হাসির রেখা ফুটে উঠেছিল নিখিলের অবসন্ন মুখে, কিন্তু সেটা ভীষণই ক্ষণস্থায়ী। ইশিকা নেই মনে পড়তেই আবার মুখটা অবসন্ন হয়ে পড়ল। কালকে অফিস থেকে ফেরার পরে আর জামা কাপড় ছাড়া হয়নি নিখিলের। সেই ওই একই জামা পরে বেরিয়ে গেল। রাস্তায় পা ফেলতেই পুরো পৃথিবীটাকে যেন দুর্বিষহ এক গোলক লাগতে শুরু করলো নিখিলের। এত হই হুট্টোগোল, পাশ দিয়ে লোকে চলে যাচ্ছে, অটোগুলোর এদিকে এদিকে বলে চেঁচাচ্ছে হরেক মাল 30 টাকা। কোথাও আবার এক নেতা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিচ্ছে, কিন্তু সেসবের কোনো কিছুই ওর কানে ঢুকছে না। কেউ যেন ওর হাত থেকে টিভির রিমোটটা কেড়ে নিয়ে মিউট বাটনটা ক্লিক করে রিমোট নিয়ে পালিয়েছে। নয়তো এত হই হুট্টোগোলের মাঝে কিছুই কানে যাচ্ছে না কেন নিখিলের? গড়িয়াহাটের ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে এমন সময় একটা হাত টেনে নিয়ে কোনো রকম আছড়ে পড়ল ফুটপাতটায়। নিখিল বুঝতে পারে বেহুশের মতো হাঁটতে হাঁটতে হয়তো রাস্তার মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। হঠাৎ কানে আসে একটা ভারী কণ্ঠস্বর। কি হে, আপনার জীবনানন্দ হওয়ার শখ হয়েছে নাকি? তবে জীবনানন্দ বাস না, ট্রামে চাপা পড়েছিল। অবশ্য আমাদের ক্ষমতা দিদি তো আর সেসব রাখলো না। ট্রাম থেকে শুরু করে ট্রাম ডিপো সবই বেচে দিচ্ছে। ও মশাই, হঠাৎ মরতে গেলেন কেন? নিখিল একটু থতমত খেয়ে যায়। শুধু বুঝতে পারে যে হাতটা ওকে টেনে নিয়ে বাঁচালো উনিই তিনি। আমি না আসলে ঠিক। আপনাকে ভীষণ বিধ্বস্ত লাগছে। রাতে ঘুমাননি তাই না? না। তা এই গড়িয়াহাটের এই চিৎকার চেঁচামেচি পেরিয়ে চলুন, আমরা একটু লেকের দিকে যাই। ওখানে গিয়ে না হয় সব বলি। নিখিল ঘাড় নাড়ায়। ওর সম্মতি পেতেই লোকটা হাঁটতে শুরু করে। নিখিল ওর পেছন পেছন হাঁটছে আর অবাক হয়ে দেখছে লোকটাকে। কিছু যেন একটা আছে লোকটার মধ্যে, নয়তো চেনা নেই জানা নেই ওর পেছন পেছন কেন যাচ্ছে। লম্বায় প্রায় 6 ফিট, সুদর্শন, গৌরবর্ণ, কৃষ্ণ কাবেরী চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, ঠিক যেন কোনো এক উপন্যাসের চরিত্র। পরনে সাদা শার্ট আর ডেনিম জিন্স। দুপুরে সূর্যের রোদ সেই গৌরবর্ণ সাদা শার্ট পরিহিত মানুষটার শরীরের পরে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মাথার কালো চুলগুলো ঘুড়ির পাঞ্জার মতো চকচক করছে। নিখিল মনে মনে বলে উঠল, এত নিখুঁত মানুষের হয়? হঠাৎই সেই ব্যক্তি পেছনে ঘুরে বললেন, কেন, আপনি তো বই পড়েন এত, হয় না বুঝি? নিখিল এবার একটু থতমত খেয়ে যায়। মনে মনে বলে, এই রে, লোকটা কি মনের কথা শুনতে পায় নাকি? লোকটা নিখিলের দিকে তাকাতেই নিখিল মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়।
কিছু দূর হেঁটে তারপর অটোতে উঠে মিনিট 20 মতো পরে ওরা লেকের ধারে চলে আসে। সরোবরের সামনে দাঁড়াতেই নিখিলের চোখটা ছলছল করে ওঠে। আচ্ছা, এবার বলুন তো দেখি কি হয়েছে আপনার। আচ্ছা, বলছি আপনি আমার প্রাণ বাঁচালেন যখন, একটা সাহায্য করতে পারবেন আপনি? বলুন। আসলে আমার বউ হারিয়ে গেছে। আরে আরে, এ তো সুখবর ভাই, মজা করুন। ভাগ্যবানের বউ হারায়, বুঝলেন? আপনি আবার ব্যাচেলার, মজা করুন। কথাটা শুনে বিরক্ত হয় নিখিল। ওরা ঋষিকার সম্পর্ক তো আর ঘষা মাজা চারটি সম্পর্কের মতো না। ওদের এত বছর বিয়ে হলো, তবু ওদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা নিখাদ বন্ধুত্ব আছে, যাতে ভালোবাসা এসে প্লাবন আনে, আবার মাঝে মাঝে মায়া এসে তাকে খরস্রোতা বানিয়ে তোলে। আরে আরে, আচ্ছা, আসলে দেখুন, আমি তো বিয়ে শাদী করিনি, আমি এই ব্যাপারগুলো বুঝিও না। লোকে যেভাবে বলে যে বউয়ের কাছে নাকি দাসত্ব করে থাকতে হয়, বউ একদিনের জন্য বাপের বাড়ি গেলে ওদের চেয়ে বড় স্বাধীন হনু নাকি গোটা পৃথিবীতেই আর কেউ নেই। না, আমাদের সম্পর্কটা ঠিক এইরকম নয় আর কি। আসলে ইশিকা মেয়ে হিসেবে বেশ অদ্ভুত, জানেন? ও কাছে থাকলে বাকি সব কিছু ভুলে যাওয়া যায়, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আপনি বুঝলেন কিভাবে? আর আমি তখন থেকে দেখছি, আমি যা ভাবছি মনে মনে সেগুলো আপনি ঠিকই জানেন দেখছি। এটা কিভাবে সম্ভব? আগে ওটা আমার নেশা প্লাস পেশা। মানে? পড়াশোনা করেছি সাইকোলজি নিয়ে, এখন টুকটাক কিছু ছাত্র পড়াই, আর এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে কাজে লাগিয়েই আমি মানুষের মনের অন্ধকার দিকগুলোকে দেখি। ওই টুকটাক টিকটিকিগিরি করি আর কি, ছোটখাটো গোয়েন্দারা ছোটখাটো? তা আমরা তো আর ফেলু মিত্তির কিংবা ব্যোমকেশ বাবুর মতন কেস পাই না। এখন প্রাইভেট ডিটেকটিভদের কাছে বড় অফিস থেকে ফিরে কোথায় কোন বান্ধবীর সাথে দেখা করছে, কিংবা মেয়ের দেখাশোনা করে বিয়ে দিলে ছেলেটি কেমন তা জানার জন্য ডাক আসে। কপালের কি ফের বলুন তো। বিশ্বাস করুন, আমার না আপনাকেই দরকার ছিল। পুলিশ স্টেশনে যে যাব তার তো কোনো জো নেই। পুলিশ তো শুনলেই বলবে উনি অ্যাডাল্ট, স্বইচ্ছায় বেরিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেশ, আমি সাহায্য করব, কিন্তু তার আগে বলুন তো, উনি কি আগেও কখনো এইভাবে হুট করে কোথাও চলে গেছে? না, ও না ভীষণ আপন ভোলা মানুষ, জানেন? ও অনেক কিছুই ছেড়ে এসেছে, সেটা কারণে হোক কিংবা অকারণে। তবে যতবারই ও কিছু ছেড়েছে সেগুলো কিন্তু ছেড়ে আসা ওর দরকার ছিল, নয়তো জানি না। সত্যি বলতে ওর মধ্যে না একটা অন্যরকম কিছু ছিল, যা আমি এই 13 বছরেও বুঝতে পারিনি কোনোদিন। আচ্ছা, এসব ছাড়ুন, তার আগে বলুন তো, ওনার সাথে দেখা কবে, প্রথম দেখা কিভাবে হয়েছিল? নিখিল প্রশ্নটা শুনে থম মেরে বসে থাকে। হালকা একটা হাসির রেখা ফুটে উঠল সিদ্ধার্থর মুখটায়। আরে বলুন, প্রথম কবে কোথায় ডেকেছিলেন ম্যাডামকে? হ্যাঁ, ওই দিনটা মনে পড়লে আজও কোনো রূপকথার গল্প মনে হয়, জানেন? মাঝে মাঝে সত্যিই মনে হয় ইশিকা হয়তো জাদু টাদু জানে। তা তখন আমি ওই ক্লাস 8 হবে হয়তো, স্কুল থেকে ফিরছি, আপ্যায়ন লজের পাশের রাস্তাটায় ঢুকেছি। হঠাৎ মনে হলো কেউ একটা কাঁদছে, খুব জোরে না হলেও ফুপিয়ে ফুপিয়ে আর কি। কান্নাটা চেপে রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বটে, তবে সেই চেষ্টাটা ব্যর্থ।
আমি পিছন ঘুরতেই দেখি একটা বছর 12 মেয়ে একটা পোলকা ডটের ফ্রক পরে মাটিতে বসে কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? তোমায় কেন বলবো? শালা, আমি তো প্রথমে ঘাবড়ে যাই, কিন্তু এ আবার কি? যে সাহায্য করতে চাইলাম, কোথায় বলবে কি সমস্যা তা না। আসলে তখন আমিও তো খুব ছোট, বুঝতাম না যে মেয়েরা অমন সহজে কাউকে কিছু বলে না। ওই যে আজকাল বলে না, মেয়েদের নাকি বোঝা বেশ শক্ত, ওদের কি হয়েছে শুনলে বলে ওই কিছু হয়নি তো, কিন্তু মনে মনে পাহাড় সমান অভিমান নিয়ে বসে থাকে। ওই আর কি, ওরকমই। কিন্তু ব্যাপারটা আদতে এরকম নয়। কিন্তু মেয়েদের জীবনের সবচাইতে বড় সমস্যা হলো তাদেরকে সবাই বুঝতে চায়, সবাই জানতে চায় তাদের মনের ঠিকানা, যেটা তারা বলতে রাজি হয় না। হ্যাঁ, তা বটে। এত বছর সাইকোলজি নিয়ে পড়তে পড়তে এটা সত্যিই বুঝেছি যে, আর যাই হোক, মেয়েদের মনের গহীন কুঠির খোঁজ চাইলেই পাওয়া যায় না। তারপর আর কি, আমি বললাম তা ঠিক আছে, বলতে হবে না, কিন্তু তুমি তুমি অমন করে কেঁদো না। হ্যাঁ? কেন? আমি কাঁদলে তোমার কি অসুবিধা হবে? দেখো, তুমি যতক্ষণ না কান্না থামাবে, আমি তোমায় এইভাবে একা রেখে চলে যেতে পারবো না। কিন্তু মানে? কিন্তু কেন? দেখো, কেন অত সব আমি বুঝি না, তবে আমার মা আমায় বলেন যে কেউ কান্না করলে তার কাছে চুপ করে বসতে হয়। চোখের জল মোছাতে না পারি, তবে চুপ করে হয়তো বসে থাকতে পারি। তাতে তাতে একা লাগে না। তোমার মা আছে বুঝি? কেন? মা তো সবারই থাকে। না, সবার থাকে না। আমার তো মা নেই, মাকে আমি জন্মানো থেকেই দেখিনি। আমার তো মাকে মনেই পড়ে না। কথাটা শুনে থমকে যায় নিখিল। কিছু বোঝাতে গিয়েও বোঝাতে পারে না। মা না থাকলে কেমন লাগে সেটা একমাত্র যার নেই সেই জানে। নিখিল চুপ করে গিয়ে মাঠের কোণাটায় গিয়ে বসল। পিঠ ব্যাগটা খুলে তাতে হেলান দিয়ে একটা হাঁপ ছেড়ে বলল, তা তোমার মন খারাপ কেন মায়ের জন্য? দূর, বললাম না আমি মাকে দেখিনি। যে মাকে দেখেইনি সে আবার মন খারাপ করবে কি করে? না, মায়ের জন্য আমার মন খারাপ হয় না। খালি মাঝে মাঝে মনে হয় মা থাকলে বুঝি অমন করে আমায় ভাত বেড়ে খাওয়াতো, জ্বর আসা রাতগুলোতে বুঝি সারা রাত জেগে থাকতো, আবার দুষ্টুমি করলে চুলের মুঠি ধরে মাঠ থেকে গরু তাড়ানোর মতো তাড়িয়ে আনতো, আবার সন্ধ্যেতে সেই চুলেই বেনি বেঁধে দিত। আমার মায়ের কাছে যাবে? তুমি তো বিশাল বোকা আছো দেখছি। কেন? এতে বোকা হওয়ার কি আছে শুনি? না, আমি বলবো না। আচ্ছা, এটা না হয় এখন আমাকে বলো না, তবে এটা তো বলতে পারবে যে তুমি তখন মন খারাপ করে কেন কাঁদছিলে? ইশিকা কাঁপা কাঁপা ঠোঁটে শব্দগুলো নিয়ে এসেও আবারও গিলে ফেলে। ছলছল চোখে তাকায় নিখিলের দিকে। মাঠের প্রান্তের সূর্য তখন দিগন্তে মিশে যাচ্ছে। সেই মিঠে আলো এসে পড়েছে বছর 12 মেয়েটার ফর্সা মুখটায়। কাঁধ অব্দি চুলগুলো হাওয়ায় দুলছে। মেয়েটাকে সেই প্রথমবার নিখিলের মায়াবী লেগেছিল। কি অপার মায়া খেলছে মেয়েটার মুখে, যেন চোখের মণি দুটোই খেলা করছে কয়েকটা জোনাকি। হাসিটা যেন ঠিক সদ্যজাত শিশুর মতো, মলিন, নিষ্পাপ, সরল, মায়াবিনী। হ্যাঁ, মায়াবিনী বটে। নয়তো এই কিছুক্ষণ আগেও স্কুল থেকে ফেরার পথে কি জানি একটা নিয়ে মন খারাপ ছিল নিখিলের, অথচ এখন আর সেটা নেই। এখন যেন মনটা হালকা লাগছে। কি অদ্ভুত, কাউকে কিছু বলল না, বোঝালো না, কাঁদলো না, অথচ মনটা একেবারে হালকা হয়ে গেল। এমন খালি খালি কারোর পাশে বসলেই মন ভালো হয়ে যায় বুঝি। বাড়ি যাবে না? তোমার তো মা আছে, তোমার জন্য চিন্তা করবে যে। হ্যাঁ, তাই তো। আচ্ছা, তবে আমি আসি।
নিখিল ব্যাগটা মাটি থেকে তুলে ব্যাগের গায়ে লেগে থাকা ধুলোগুলো ঝেড়ে নিচ্ছিল। এমন সময় ইশিকা ডাকলো, আচ্ছা শোনো, হ্যাঁ কি? তুমি কাল আবার আসবে? নিখিল শব্দ ব্যয় করে আর কোনো উত্তর করেনি, খালি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেছিল সেদিন। তারপরের দিন দেখা হয়েছিল আপনাদের? আপনি গেছিলেন পরের দিন ফিরে? হ্যাঁ গেছিলাম। সে এসেছিল? হ্যাঁ। এসেছো? তবে আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। ও মা, সে কি? না না, এলাম তো। তোমার মন ভালো তো এখন? এই, তুমি জানলে কি করে? কাল তো তোমার মন খারাপ ছিল, তাই তুমি কাঁদছিলে। কই, আমি তো কাঁদিনি। মন খারাপ হলেই বুঝি কাঁদতে হয়? তুমি সেটা জানলে কি করে? আমার নাম কি জানো? না। কি তোমার নাম? ইশিকা। ইশিকা নামের মানে হলো ঈশ্বরের মায়াবিনী কন্যা। যদি এইটুকু মায়া না করতে পারি তাহলে আর এই নাম রেখে লাভ। কথাটা বলেই ফিক ফিক করে হেসে ওঠে মেয়েটা। বেশ বেশ বেশ, তা তোমার এমন মায়াবিনী নাম কে দিয়েছে গো? মা। মা নাকি আগেই বলতো যে মায়ের যদি মেয়ে হয় তবে নাম রাখবি ইশিকা। বাহ। আর আমার নাম নিখিলেশ। সবাই নিশ্চয়ই নিখিল বলে ডাকে। হ্যাঁ। তুমি খেলতে যাও না? ধুর, আমায় কেউ খেলাতেই নেয় না। সে কি, খেলায় নেয় না কেন? আসলে আমার হার্টে একটা ফুটো আছে, তাই আমি দৌড়তে পারি না আর কি। আমার হাঁপ লাগে বেশ। ও মা, তাহলে? তাহলে আর কি, যাবে গচ্চা মা বাবার। একটা অপারেশন করতে হবে আসলে, তার জন্য অনেক টাকা লাগবে। তাই তো বাবা ডিউটির শিফট বাড়িয়ে নিয়েছে, যাতে যাতে দুটো পয়সা বেশি আসে। তোমার বাবা তোমায় এগুলো বলেছে বুঝি? না না, বাবা বলে নাকি তাই? উল্টে এমন ভাব দেখায় যেন আমি কত ফুটফুটে আছি। আমি তো জানি মা বাবা দুজনেই আমায় নিয়ে ভারী চিন্তা করে। সারাদিন আমায় নিয়েই ভাবতে থাকে ওরা, আমাকে টেরটাই পেতে দেয় না। কিন্তু আমি কি বোকা নাকি? হ্যাঁ, কিচ্ছু বুঝি না। কাল আমি কাঁদছিলাম কেন জানো? উমা, জানবো কি করে? তুমি আর বললে কই আমায়? ইলুয়ের মেয়েটা মারা গেছে। সে কি, কিভাবে? ইলুকে জানবে না? আরে সে পরের কথা। কুকুর হোক, বিড়াল হোক কিংবা মানুষ, প্রাণগুলো তো প্রাণী হয় নাকি? ইলু একটা বেড়াল, ওর একটা মেয়ে ছিল, ওর নাম আমি দিয়েছিলাম মিনু। ইশিকা হেসে ফেলে, নিখিলও যোগ দেয় সেই হাসিতে। কিন্তু কিছুক্ষণ পরেই দুটো মুখেই নেমে আসে আবার গুমোট করে দেওয়া একটা আবহাওয়া। একটা বাইক এমনভাবে গেল, পুরো থেতলে গেল। মিনি তো চলে গেল বলো, এবার ইলুর কি হবে? আচ্ছা, তোমার কার জন্য দুঃখ হচ্ছে বলো তো? ইলু নাকি মিনুর জন্য? ইলু। কিন্তু ইলু তো বেঁচে আছে। সেটাই তো, এই যে মিনু মারা গেল, ওর তো ছুটি হয়ে গেল। ও এখন হয়তো কোনো মত যে কদিন পর তার রঙিন ডানা মেলে একটা প্রজাপতি হয়ে যাবে। কিন্তু ইলু তো সারা জীবন আবার ওর বাচ্চার মৃত্যু শোক নিয়ে ঘুরবে বলো। যারা চলে যায় তারা তো চলে গেল, কিন্তু যারা রয়ে গেল তাদের কি হবে বলো তো? তা ছেড়ে যাদের যাওয়া হয় তাদের কষ্ট, সেটা যদিও জেনেই থাকে, তাহলে আর চলে যাবে কেন? আমি এখনো বিশ্বাস করি জানেন, ও হয়তো নিজে থেকে যায়নি। হ্যাঁ মানে এমন কিছু ঘটনা যা ওকে ট্রিগার করেছিল। কিন্তু পরশু রাতেও আমি কিন্তু কিচ্ছু টের পাইনি। আচ্ছা আচ্ছা, তারপর বলুন, মানে তারপর কি হলো? তারপর রোজ আমি স্কুল ফেরার পথে ওর সাথে দেখা করতাম। মা আমাকে যে টিফিনটা বানিয়ে দিত তার থেকে কিছুটা রেখে দিতাম। আমার মায়ের রান্না ভীষণ খেতে ভালোবাসতো। আচ্ছা, তুমি যে এমন রোজ রোজ আমার জন্য টিফিনটা বাঁচিয়ে রাখো, তাতে তোমার পেট ভরে? সেদিন ওকে বলতে পারিনি জানেন, পেট হয়তো ভরতো না,
তবে মন ঠিক ভরে উঠত। রুটি আর সাদা আলুর তরকারি ও যখন খেতে খেতে বলতো, আহা কি সুন্দর বানিয়েছে গো তোমার মা, তখন তখন যে আমার মনটা কতটা শান্তি পেত সেটা ওকে বোঝাতে পারিনি। সেই প্রথমবার মায়ের ভালোবাসা কারোর সাথে ভাগ করেও আমার হিংসে হয়নি। একদিন তোমার মাকে শুধু আলু দিয়ে চাউমিন বানাতে বলবে, কোনো সবজি ছাড়া, কিন্তু শুধু আলু। আমার না খুব ভালো লাগে। আচ্ছা বেশ, বলবো। আচ্ছা ইশিকা, আমায় একটা কথা বলো তো। কি? তোমার কপালে ওটা কিসের দাগ? কথাটা শুনেই টিফিন বক্সটা নামিয়ে নিল মেয়েটা। কোনো মতে মুখে থাকা তরকারি মেশানো রুটিটা গিলে নিয়ে বলল, ওটা আসলে একবার ওই খেলতে গিয়ে পড়ে গিয়ে এমন হয়েছে। আর এই কালশিটেগুলো? হ্যাঁ ওটাও তো। আর ওই হাতের কাটাটা কি? ইশিকা চুপ, মুখটা থমথমে লাগছে। নিখিল জানে উত্তরগুলো সব মিথ্যে, আর ইশিকাও জানে নিখিল হয়তো সত্যিকারের উত্তরগুলো খুঁজে পেয়েছে। গরমের দুপুরে নিস্তব্ধতা দুজন দুজনের কথাগুলো বুঝে নিচ্ছে খালি চোখের দিকে তাকিয়ে। পেছনের পুকুরে একটা পানকৌড়ি স্নান করছে, তার ডানা ঝপটানোর আওয়াজেই কিছুটা নিস্তব্ধতা ভাঙল। ইশিকা মাঠের পাশ থেকে উঠে হাঁটতে হাঁটতে পৌঁছালো পুকুরটার সামনে। পাশে বাঁধানো একটা বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসলো। তুমিও এসো, ওইখানটায় গাছের ছায়া আছে। তোমার স্কুল কখন ছুটি হয় গো? আমার তো মর্নিং স্কুল, ওই তো 10টা। বাবা, এত তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তোমার বোর লাগে না? কই না তো। তা স্কুল থেকে এসে কি করো তুমি সারাদিন? অপেক্ষা। অপেক্ষা? কিসের? এই যে তুমি এমন দুপুরবেলা বাড়ি ফেরার পথে আমার কাছে আসবে, আমরা গল্প করব, এই অপেক্ষা করতে করতে আমার দিন কেটে যায়। জানো ইশিকা, আমার না কিছু একটা দুঃখ ছিল। হ্যাঁ মানে আমার না ঠিক মনে পড়ে না কেন দুঃখটা ছিল আমার মনে। তবে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে কেমন জানি না দুঃখটা আমি ভুলে যাচ্ছি। কি যেন একটা ছিল মনে, খালি মনে হতো কিছু একটা হারিয়ে ফেলেছি, কি যেন পাইনি আমি। অথচ অথচ আমার পাওয়ার কথা ছিল জানো। কি সব বেনামি বেহিসাবি দুঃখ ছিল, ওগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে। ইশিকা বসার জায়গাটা থেকে নেমে পড়ল। পুকুরের কাছে সিঁড়িটায় বসে পাটা ডুবিয়ে দিল। পাটা জলের মধ্যে দোলাচ্ছে মেয়েটা, তাতে জলের একটা ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। তার সাথে আরও তাল মেলাচ্ছে ওর পায়ের নুপুরের রিনিঝিনি শব্দ। এবার ঘরে ফিরে যাও, তোমার মা অপেক্ষা করছে। আর তুমি তুমি ফিরবে না? যেদিন আমার নিজের ঘর হবে সেদিন আমিও ফিরবো। জানেন তো, এইভাবেই না দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। আমরা দুজনে আস্তে আস্তে একসাথে বড় হয়ে উঠছিলাম। রোজ স্কুল থেকে আমি ফেরার পথে ওর সাথে দেখা করতাম। দেখতে দেখতে 3টে বছর এভাবেই কেটে গেল। মাঝে মাঝে যখন আমার শরীর খারাপ হতো কিংবা আমার স্কুল ছুটি থাকতো তখন আর দেখা হতো না। মাঝে মাঝে ওই আসতো না, কিন্তু যে দুপুরগুলোয় আমার দেখা হতো না ওর সাথে, সেই বিকেলে আমার জ্বর আসতো। সেই জ্বরের ঘরে আবার যেন দুঃখগুলো আমার কাছে ফিরে আসতো। আবার যখন ওর সঙ্গে দেখা করতে যেতাম জ্বর ছেড়ে যেত, তার সাথে আবার ভুলে যেতাম সেই দুঃখগুলোকে। এভাবেই বেশ কাটছিল। তারপর আমি 12-এ উঠলাম। এরপর তো স্কুল শেষ। এবার কি হবে? এবার দুপুরবেলা ফেরার পথে দেখা করব কিভাবে? কি হলো, তোমার মন খারাপ কেন? আসলে স্কুলের পাঠ তো আর কিছু মাসের মধ্যেই চুকে যাবে। তখন তোমার সাথে দেখা করব কিভাবে বলো তো? জানি না। তোমার না সবেতেই জানি না আর জানি না। কথাটা শেষ হতেই ইশিকা উঠে যাচ্ছিল।
ওর হাত ধরে টান মারে নিখিল। এই কি হলো? দেখি 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 দেখি, তোমার ওই ঢ্যামরা বাপ আবার মেরেছে তোমাকে? উনি আমার বাবা। রাখো তো তোমার বাপ। শোনো, বাপ আমারও আছে। শালা বউ মরেছে তো মেয়ের কি দোষ তাতে? মেয়েটা তো সেই বউয়েরই অংশ রে বাবা। এতই যখন বউয়ের প্রতি ভক্তি, আবার বিয়ে কেন করলি? হ্যাঁ, ওসব কিচ্ছু না। ওই ঠ্যামনা ওর সব ফ্রাস্ট্রেশন তোমার উপর ছাড়ে, বুঝলে? তোমার উপর। উফ, আমার ভালো লাগছে না। সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে পারো তো। একদিন সত্যি সব ছেড়ে চলে আসবো, দেখো। কথাটা শেষ করেই ইশিকা জাপটে ধরে নিখিলকে। নিখিলও টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। নিখিলের স্কুলের সাদা শার্টটা ভিজে যেতে লাগলো ইশিকার উষ্ণ চোখের জলে। ইশিকা নিখিলের শার্টটা খামচে ধরে আছে। নিখিল একটা হাত ওর মাথায় রেখেছে। ইশিকা, দেখিস, আমি তোকে কখনো ছেড়ে যাব না। আর আমি যদি ছেড়ে যাই? ফিরিয়ে আনবো, আবার ফিরিয়ে আনবো। হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি শুরু হলো। পেছনের পুকুরটায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে। পদ্ম পাতায় এসে পড়েছে জল। জলগুলো পাতাতে কিছুক্ষণ থেকেই আবার গড়িয়ে পড়ে যাচ্ছে। পদ্ম পাতায় জলগুলো দেখো, ঠিক যেন মানুষের জীবন। জলগুলো পাতায় পড়ছে, চকচক করছে, কিছুক্ষণের মধ্যে আবার গড়িয়ে পড়ে যাচ্ছে। যেন কত তারা, ঠিক যেন মানুষের জীবন, এই আছে এই নেই। আরে বাবা, পদ্ম পাতায় জল চকচক করে কারণ পদ্ম পাতা মোমের মতো একটা জলরোধী স্তর দিয়ে আবৃত থাকে, যা জলকে সহজে গড়িয়ে পড়ে যেতে সাহায্য করে। ধুর, রাখো তো তোমার বিজ্ঞান। সব কিছু ওই সাদা কালো ছবিতে দেখলে হয় না, বুঝলে? মাঝে মাঝে নিজের মন আর চোখ দুটো ক্যানভাসকেই ইচ্ছে মতো রঙিন করে ফেলতে হয়। এখন আর কোনো যুক্তি নয়, এখন কাব্য করার সময়, বুঝলে বোকা? কথাটা বলেই বৃষ্টিতে দুটো হাত মেলে দিল ইশিকা। যেন কতদিন ভেজেনি এইভাবে, যেন বৃষ্টিতে ভিজছে না। মনে হচ্ছে যেন খোলা আকাশে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। পদ্মপাতায় জল পড়লে যেমন চকচক করে, ঠিক তেমনভাবে ওর মুখের বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে। শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে। খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্ম পাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু আর, এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্ম পাতার বুকের ভেতর এসে। এখন আর ওর কোনো ভয় নেই, দুঃখ নেই, অভিমান নেই। শুধু একটা গোটা আকাশ আর একটা কাছের মানুষ আছে। কি অদ্ভুত না? মেয়েটা তার বাড়ির মধ্যে ভয় কুঁকড়ে থাকে, কিন্তু উন্মুক্ত আকাশে, খোলা মাঠে, অঝোরে বৃষ্টি আর মাঝে মাঝে মেঘের গুঁড়ো গুঁড়ো ডাকের মাঝে যেন কি অনাবিল সুখ জড়িয়ে আছে। মাঝে কেটে গেল আরও 3-3টে বছর। ইশিকা এখন সবে কলেজে পড়ছে। অন্যদিকে নিখিল বিটেক সদ্য শেষ করলো, এখন এমবিএ পড়তে কলকাতায় আসবে। এর মাঝে নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে হওয়ায় কলেজ পড়তে পড়তে কিছু টিউশনই করাতো নিখিল। আর কটা দিন, স্রেফ কটা দিন ইশিকা, একটু কষ্ট করো। আমি কলকাতায় যাই, এমবিএটা করি, তারপরেই একটা চাকরি পেয়ে তোমাকে ওই নরক থেকে ঠিক পার করে নিয়ে আসবো আমি। ইশিকা কিছু বলতো না, খালি হাসতো। মাঝে খালি একদিন বলেছিল, বাবা জানো তো, বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। যাকে পারছে তাকেই ধরে নিয়ে এসে বলছে বিয়ে করে নিতে। আমার আর এক ফোঁটা ভালো লাগছে না। আমি সবটাই বুঝতে পারছি ইশিকা, শুধু শুধু কোনোভাবে একটু আটকে রাখো। আর কটা বছর, আর স্রেফ কটা বছর। নিখিল তার পরের দিনই চলে যাবে কলকাতায়। রাতে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে সবে ঘুমাতে গেছে, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কিছুক্ষণের মধ্যেই শব্দটা বেড়ে গেল। নিখিল চোখ ডলতে ডলতে দরজাটা খুলতেই কেউ যেন ওকে জাপটে ধরল।
নিখিল ঘুম চোখেও সেই স্পর্শ চিনতে পেরেছিল। আরে এই কি হয়েছে? এত রাতে এইভাবে? সব ঠিক আছে? কিছু হয়েছে? আজকে দুপুরে একজন দেখতে এসেছিল। বাবা বাবা তার সাথেই বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি লোকগুলোর কথা আমি আড়াল থেকে শুনে নিয়েছি। ওরা আমায় বিক্রি করে দেবে। কি কি বলছো তুমি? আমাকেও নিয়ে যাবে তোমার সাথে? এখানে আমি থাকলে বাবা আমায় ঠিক ফেরত নিয়ে যাবে। ওরা সবাই ঘুমোচ্ছিল, আমি তখন লুকিয়ে চলে এসেছি। তুমি পারবে ওখানে? এমন সময় নিখিলের মাও ঘুম থেকে উঠে আসেন। এতক্ষণ আড়াল থেকে উনি সব শুনছিলেন। বাবু, তোরা আজ রাতেই বিয়ে করে নে, আজকে শিবরাত্রি, ভালো দিন। কিন্তু মা, আমার তো সবে 21, আর ওই তো সবে। তা বিয়ে না করে ওকে কোন পরিচয় নিয়ে যাবি কলকাতায়? সমাজকে কতটুকু চিনিস তোরা? তারপর সেই রাতেই বিয়ে করলেন। হ্যাঁ। কলকাতায় তখন দুজনেই এলেন। হ্যাঁ, বালিগঞ্জের একটা পুরনো বাড়ির একতলার একটা ঘর, সেখানেই আবার রান্নাঘর আর সাথে একটা বাথরুম। এই হয়েছিল তখন আমাদের সম্বল। তুমি পারবে? পারবো না কেন শুনি? একদিন আমাদের সব হবে, দেখো। অনেক অভাব অনটন ছিল জানেন। ইশিকার পড়াশোনাটা নিয়ে এগিয়ে যেতে পারেনি। কয়েকটা বাচ্চাকে আঁকা শেখাতো। কত কষ্ট করে গোছালাম আমরা একটা জিনিস। 7টা বছর একটানা স্ট্রাগল, একটা করে সব গুছিয়েছি। এই সাদা কালো জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে ওরা আমার লাল নীল সংসারটা গুছিয়ে নিলাম এভাবে। MBA শেষে প্লেসমেন্ট, তারপর ওখানে খেটে খেটে আজ আমাদের নিজের বাড়ি গাড়ি সব হলো। একটা মুহূর্ত পর্যন্ত অভিযোগ করিনি আমায়, কোনো কিছু নেই। হ্যাঁ, সত্যি অত অভাবের মাঝেও ওর কোনো অভিযোগ ছিল না। সারাদিন দিন মজুরের মতো খেটে এসে কোনো মতে ভাত খেয়ে রাতে ঘুমাতে গিয়ে দুজনে মন খুলে গল্প করত। জানো ইশিকা, যবে থেকে তুমি আছো আমার সাথে, আমার যেন আর কোনো দুঃখই নেই। যেন দুঃখ আমাকে ছুতেই পারে না আর। ধুর, অমন আবার হয় নাকি? দুঃখ ছাড়া মানুষের জীবন হতেই পারে না। তাহলে কি কোনো মানুষ দুঃখ ভুলিয়ে দিতে পারে? কখনোই না। আসলে দুঃখ ভোলাতে কোনো মানুষই পারে না। যেটা পারে তা হলো সেই দুঃখগুলোকে ভাগ করে নিতে, সেই দুঃখের মধ্যে নিজের অস্তিত্ব ঢেলে দিতে। আচ্ছা, ওর বাড়ি থেকে আর কেউ খোঁজ খবর নেয়নি কোনো? না মনে হয়, কি জানি, হয়তো ভেবেছিল আপদ বিদায় হয়েছে। আচ্ছা, ওখানেই ফিরে যায়নি তো? কোথায়? আই মিন ওর বাবার কাছে। এই জন্যই আপনার কাছে কেস আসে না। এবার বুঝলাম। আপনার কি মাথা খারাপ? শুনলেন বাপটা অমন ওরকম একটা নরপিশাচ। ওর কাছ থেকে বাঁচার জন্য সব ছেড়ে চলে এলো আমার কাছে, আর এখন ওখানেই যাবে। পাগল নাকি আপনি মশাই? না, ঠিক সেরকম না। আমি বলতে চাইছিলাম যে ওর বাবার তো বয়স হয়েছে, হয়তো কোনো অসুখ বা অন্য কোনো খবর এসেছে, আপনাকে জানানোর সময় পায়নি। ইশিকা একবার যা ছেড়ে আসে আর সেদিকে ফেরে না। তাহলে তো আপনার কাছে আমার চিন্তাটা ঠিক। আপনি বাড়ি যান, আমি দেখছি ব্যাপারটা। আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে যাবেন, আমি কথা বলে নেব। আর বাড়ি। নিখিল আর সিদ্ধার্থ একটা রাস্তার ধারের স্পাইস হোটেলে দুপুরের খাওয়াটা খেয়ে নিল। দরজাটা খুলতেই মনে হলো 15 তলার এই বিশাল অতিকায় ফ্ল্যাটটায় যেন ওকে এখন গ্রাস করতে আসছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় নিখিল। আজও সেখানে চাঁদের আলো পড়ছে, একটা ছিনছিনে হাওয়া বইছে বাইরে। নিখিলের আবার কেমন জানি মন খারাপ লাগছে। সেই মন খারাপ যেটা ছোটবেলায় লাগতো, সেই নামহীন মন খারাপ আবার ওর মনে ছেয়ে আছে। হ্যাঁ, ইশিকাই হয়তো ঠিক বলেছিল, কোনো মানুষ যখন আমাদের দুঃখগুলো ভাগ করে নেয় তখন আর দুঃখগুলোকে বোঝা মনে হয় না। ব্যালকনির মেঝেতেই চাদর পেতে ঘুমিয়ে পড়ল নিখিল।
নে নে, এইটা নে। এই, ওই দেখ, বলটা ওইদিকে গিয়ে পড়েছে। এই, আখের খেতে যাবি? তুই চলে গেলে আমার কি হবে? তোর আমার কথা মনে পড়বে রে গাবলু। ঘুমটা ভেঙে গেল নিখিলের। মনে মনে বলল, গাবলু? এই নামটা তো চেনা চেনা লাগছে, কিন্তু মনে কেন করতে পারছি না। কি যেন ডাকতো আমায় এই নামটা। সকাল হয়ে গেছে, বাইরে পাখি ডাকছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি সিদ্ধার্থ বলছি। হ্যাঁ, নম্বরটা সেভ করেই নিয়েছি, বলুন। মন খারাপ? আপনি কোনো ক্লু পেলেন? আজকে দুপুরের দিকে একবার আসুন। কেন, কিছু খোঁজ পেয়েছেন? আহা, আগে আসুন তো। দুপুরবেলা সেই একই সরোবরের সামনে গিয়ে দাঁড়ালো নিখিল। একটা বেঞ্চে গিয়ে বসলো। মিনিট 10 পর সিদ্ধার্থ এলো। সিদ্ধার্থের মুখে আজ একটা সুপ্রসন্ন হাসি। তবে কি কোনো খোঁজ পাওয়া গেল? আপনার মুখটা দেখে তো মনে হচ্ছে আপনি বোধহয় কিছু খোঁজ পেয়েছেন। পেয়েছি তো বটেই, তাই জন্যই তো ডাকলাম। কি খোঁজ? সোনার কাঠি, রূপোর কাঠি। কি মানে? আপনার মনে আছে আপনার ছেলেবেলার এই গল্পটা? এইসব আলফাল কথা বলার জন্য ডেকেছেন আমায়? আহা, বলুন তো আগে। হ্যাঁ, মানে এমনি এইসব টার্ম ফার্ম মনেই আছে। আর গল্পগুলো? না, মানে গল্পটা খুব ঝাপসা মনে আছে। মানে বলতে গেলে কিছুই মনে নেই আর কি। খালি সোনার কাঠি, রূপোর কাঠি এমন কিছু একটা ছিল, শুনেছিলাম, সেটুকুই মনে আছে। আমরা যখন ছোট্ট থাকি, এমন অনেক গল্প আমাদের জীবনেও থাকে। যত বড় হই, বাস্তবতা আমাদের ভুলিয়ে দেয় সেসব কথা। ঠিক যেভাবে আপনি সেই গল্পটা ভুলে গেছেন। ছেলেবেলার এমন অনেক ঘটনা থাকে যা আজ আমাদের মনেও পড়ে না, বা মনে পড়লেও নেহাতি বালখিল্য ঘটনা মনে হয়। অথচ ছোটবেলায় সেই ঘটনা ছিল জীবন মরণের প্রশ্ন। আপনি বলতে কি চাইছেন বলুন তো? নিখিলের কথাটা শেষ হওয়ার আগেই সিদ্ধার্থ প্যান্টের পকেট থেকে একটা ছবি বের করে এগিয়ে দিল নিখিলের দিকে। দেখুন তো, চিনতে পারেন নাকি? নিখিল হাত বাড়িয়ে ছবিটা নেয়। ছবিটা বেশ পুরনো। দুটো বাচ্চা ছেলে একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা তো মনে হচ্ছে আমি, কিন্তু আরেকজন। গাবলু, তুই সব ভুলেই গেলি বল। নামটা আরেকবার শুনতেই চমকে ওঠে নিখিল। ফরিদপুর আর মনে পড়ে না বল? ফরিদপুর? সে তো কবেই নিখিল আর ওর মা বাবা বাংলাদেশের পাড় চুকিয়ে এসেছে। তখন নিখিলের বয়স 7ও হয়নি। কিন্তু ইনি জানলেন কিভাবে সে কথা? কাল তো এই নিয়ে কোনো কথা হয়নি। আপনি জানলেন কিভাবে? আমি ছোটবেলাতে যে ওপার বাংলায় থাকলাম, সেটা আপনি জানলেন কিভাবে? কারণ আমিও যে থাকতাম ওপার বাংলায়। হ্যাঁ, মানে বুঝলাম না আমি ঠিক। তোর একেবারে কিচ্ছু মনে নেই বল গাবলু? সেই আমাদের ফরিদপুর, সেই কুমার নদীর সামনে আমাদের খেলা, দিদার কাছে দুপুরবেলা বসে সোনার কাঠির উপর কাঠির গল্প শোনা, কিচ্ছু মনে নেই তোর, তাই না? হ্যাঁ, তবে খুব ঝাপসা কিছু যেন মনে হচ্ছে। মানে ওই সোনার কাঠি, রূপোর কাঠির মতো শব্দগুলো যেন শুধু খেয়ালেই আছে। গল্পগুলো ঠিক মনে নেই, কিন্তু সেভাবে তো কিছু মনে পড়ছে না। এখানে চলে আসার পর তোর মন খারাপ হতো, আমি জানি সেটা। হ্যাঁ, অনেক বছর সেটা ছিল, কিন্তু আমার না মনে পড়তো না আমার কেন মন খারাপ লাগে। আমি সারাদিনই প্রায় মন খারাপ করে বসে থাকতাম, কিন্তু বুঝতে পারতাম না কেন, কিসের জন্য আমার মন খারাপ করছে। সেই ক্লাস 7-8 অবধি এমন লাগতো আমার।
না, তুই এখানে চলে আসার পরই সব ভুলে যাসনি। তোর আমার জন্য ভীষণ মন কেমন করত। তুই চাইতিস যাতে তুই ভুলে যেতে পারিস যে তোর একটা বন্ধু ছিল যাকে ছেড়ে তুই চলে এসেছিস। মানুষ যদি এত জোর দিয়ে কিছু ভুলতে চায়, মানুষের ব্রেনের হিপোক্যাম্পাস পার্টটা তাকে অনেকাংশে ভুলিয়ে দেয়, কিন্তু সম্পূর্ণটা পারে না। তাই তোর মন খারাপ করত, কিন্তু তুই বুঝতে পারতিস না যে তোর মনটা কেন খারাপ। যেই দিন তোর ইশিকার সাথে দেখা হলো, তোর মন খারাপের মেঘগুলো সেদিন থেকে আস্তে আস্তে সরে যেতে থাকলো। তোর সব মন খারাপ ও নিয়ে নিল নিজের কাছে। তাই আজ যখন ও নেই, তখন তোর আবার খুব মন কেমন করছে। তুই তুই সেই বন্ধুটা আমার? আমি কিছু বুঝতে পারছি না। মানে মানে তুই এত বছর পরও আমায় মনে রেখেছিস? মানে তুই আমায় বলেছিলি, ইশিকা তোকে একবার বলেছিল, যারা ছেড়ে যায় তাদের চাইতেও বেশি কষ্ট হয় যাদের একা ছেড়ে রেখে চলে যাওয়া হয়। তাহলে আমি ভুলে যাব তোকে? তোর এদেশে চলে আসার পর যখনই আমায় মনে পড়তো, তোর মন কেমন করতো। তাই তুই আমায় ভুলে যেতে চাইলি, কিন্তু আমি সেটা চাইনি। আমার তোকে যতবার মনে পড়তো তত মনে হতো, ইস, সেই গরমের দুপুর, নদীর পাড়ে খেলা করা, দিদার কাছে ভূতেদের গল্প শোনা, আমপান্না খাওয়া দিনগুলো আবার যদি ফিরে পেতাম। মাঝে মাঝে আমারও মন কেমন করতো জানিস, কিন্তু নিজের মন খারাপ যাতে না হয় আমি কোনোদিন তোকে ভুলে যেতে চাইনি। এত ক্ষুদ্র স্বার্থ রেখে আমি তোর সাথে বন্ধুত্বই করিনি। আমার আর ইশিকার একসাথে যে তোর সামনে থাকা চলে না। মানে? আচ্ছা বলতো, তোর মন কেমন গুলো কবে থেকে কাটতে থাকলো? ওই যেদিন ইশিকাকে মাঠের ধারে দেখেছিলি, তাই তো? আমাকে তুই তার আগে থেকেই ভুলে গেছিলি, কিন্তু ওই যে মন কেমন করতো, তোর ওইটুকুতেই আমার কিছুটা হলেও অস্তিত্ব তোর মধ্যে থেকে গেছিল। কিন্তু যেদিন থেকে ইশিকার সাথে তোর দেখা হলো, তোর মন খারাপগুলো সরে গেল। আমার অস্তিত্ব পুরোপুরি মুছে গেল তোর স্মৃতি থেকে। জানিস তো, আমরা ততদিন বেঁচে থাকি যতদিন আমাদের প্রিয় মানুষের স্মৃতিতে আমাদের অস্তিত্ব থাকে। যখন সেই স্মৃতিতে আমাদের অস্তিত্ব থাকে না, সেদিন, সেই মুহূর্তে আমরা তাদের কাছে মরে যাই। আমি খালি শেষ একবার তোর সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য ইশিকাকে কেন? না না না, আমি চলে গেলে ইশিকা ফিরে আসবে আবার। আমার অস্তিত্ব যেদিন তোর স্মৃতি থেকে হারিয়েছে, সেদিনই ইশিকা তোর স্মৃতিতে এসেছে। আমাদের তাই একই সাথে তোর সামনে কোনো রকমের অস্তিত্ব থাকতে পারে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে একটা জিনিস আছে জানিস, এমন ভাবে সম্পর্কিত যে প্রতিটি জিনিস অন্য জিনিসকে অসম্ভব করে তোলে। একই সময় সত্য হতে বা একসাথে থাকতে তারা অক্ষম। এই আবার হয় নাকি? হ্যাঁ, এমন অনেক কিছুই হয় রে, যেগুলো আমরা সহজে জানতে পারি। আমরা জানি না মানে যে সেগুলো হয় না তা কিন্তু নয়। আমি আর ইশিকা দুজনে অপোজিট ট্রেটস। পৃথিবীতে বিপরীতার্থক শব্দগুলো এইভাবেই এসেছে জানিস তো। একটা আছে বলেই যেমন আরেকজনের অস্তিত্ব আছে, ঠিক তেমনই একটা সরলে আরেকটা আসে। যেমন ধর, দিন আছে বলেই রাত আসে, তবে রাতের অন্ধকার না কাটলে রোদ ঝলমলে দিন হয় না। জীবন আছে বলেই মৃত্যুও আছে, দুঃখ আছে বলেই সুখের মর্ম আছে। পৃথিবীতে এই বিপরীত জিনিসগুলোর খুব দরকার, নয়তো
কোনো জিনিসের কদর থাকে না। তুই তবে এলি কেন ফিরে এতগুলো বছর পরে? শেষ একবার তোকে দেখতে চেয়েছিলাম। আমার লিওকেমিয়া লাস্ট স্টেজ, অগত্যা হাতে তাই আর সময় নেই। মাঝে মাঝে ভাবি, জানিস তো, আমাদের ছেলেবেলাগুলো সত্যিই কি মিথ্যে ছিল রে? নয়তো এত অনায়াসে ভুলে গেলি কি করে? তুই চলে যাবি সব কিছু ছেড়ে? সিদ্ধার্থদের যে বারবার চলেই যেতে হয় সব ছেড়ে। নিখিল জাপটে ধরল সিদ্ধার্থকে। কিচ্ছু মিথ্যে ছিল না সিদ্ধার্থ, কিচ্ছু মিথ্যে ছিল না। সেই ফেলে আসা দিন, ফরিদপুরের মেঠো পথের বাঁকে দুপায়ের ধুলো। ফের যাব তোর সাথে রোদ বৃষ্টি মাখা দিনগুলোতে ফিরে যাব আমি। দেখে নিস, দেখে নিস তুই। আমি আমি বুঝতে পারিনি সিদ্ধার্থ আমার ভুলতে চাওয়ার মাসুল এই জায়গায় জড়িয়ে, এই জায়গায় দাঁড় করাবে আমায়। প্লিজ প্লিজ থেকে জানা রে, আমি তো তোদের দুজনকেই চাই। প্লিজ সিদ্ধার্থ। সেটা তো সম্ভব হবে না। একই সাথে দুজন তোর স্মৃতিতে থাকতে পারবে না, আর আমিও চাই না তোর স্মৃতিতে থেকে যেতে। আমি চাই তুই আর ঋষিকা দুজন দুজনের স্মৃতিতে একটা সুন্দর গল্প বানাও, যে গল্প রূপকথাকেও হার মানাবে। কথাগুলো শেষ করে মাটিতে বসে কাঁদতে থাকলো নিখিল। আর ঠিক তখনই বোঝে দুপায়ের প্রস্থানের শব্দ। নিখিল চোখ খুলে দেখে ওর সামনে আর কেউ নেই, সিদ্ধার্থ চলে গেছে। সিদ্ধার্থ বারবার এইভাবে মিলিয়ে যায়, হয়তোবা একদিন তথাগত হয়ে ফিরে আসবে বলে। হঠাৎ চোখ পড়ে বেঞ্চের দিকে। বেঞ্চের মধ্যে সেই ছবিটা রাখা, ওটা রেখে গেছে সিদ্ধার্থ। যাওয়ার সময় রেখে দিয়ে গেছে নিখিলের জন্য। সেই ছবিটা হাতে করে তুলে নিল নিখিল। কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে বুকে জড়িয়ে নিল ছবিটা। যখন নিখিল ওদের কমপ্লেক্সের নিচে এসে দাঁড়ালো, তখন সন্ধ্যা নেমেছে। পাখিরা সব ঘরে ফিরছে। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে কলিং বেলটা বাজালো নিখিল। না, কোনো সাড়া নেই। আরও একবার বাজালো, এবারেও সাড়া পাবে না ভাবতে ভাবতেই হঠাৎ দরজার ছিটকিনি খোলার শব্দ। দরজা খুলেই জিভ কেটে ইশিকা বলে উঠল, আরে মানে আসলে আমি বাথরুমে ছিলাম, শুনতে পাইনি ঠিক। চোখের জলের বাঁধ যেন জলের তরে ভেঙে যাচ্ছে। ইশিকার কপালে ঠোঁট দুটো ছুঁয়ে বলল, তুমি জানো ইশিকা কি হয়েছিল? জানি তো, বন্ধুর সাথে দেখা হলো। তুমি জানতে? আমি না জানলে হতো? আমাকে তো জানতেই হতো। কিন্তু আমি তো নিজেই ভুলে গেছিলাম গো, তুমি জানলে কি করে? তুমি মনে আছে আমায় বলতে যে আমি নাকি ম্যাজিক জানি? আমি তোমাকে অনেক কিছু ভুলিয়ে দিতে পারি, অনেক দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দিয়েছি। ঠিক তেমনি আমি তোমায় অনেক কিছু মনেও করিয়ে দিতে পারি। যখন মনে হয়েছিল তোমায় ভুলিয়ে দেওয়াটা দরকার, তখন ভুলিয়ে দিয়েছিলাম। এখন প্রয়োজন ছিল মনে করিয়ে দেওয়ার। কিন্তু তুমি এসব পারো কিভাবে? ওই যে ম্যাজিকের মন্ত্র তো আমি তোমায় বলবো না। আমরা কাউকে হারাই বলেই আরেকজনকে খুঁজে পাই, শুধু এটুকু জেনে রেখো। বেশ, কিন্তু তুমি থাকবে তো আমার কাছে গো? থাকবে? আমি তো সিদ্ধার্থ নেই যে সংসার ছেড়ে গৃহত্যাগী হব। আমি তোমার কাছেই থাকবো আজীবন। আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের ভালোবাসার নয়। আসলে কি জানো তো, ভালোবাসার কোনো আলাদা রূপ হয় না। আজ থেকে 50 বছর পরও যখন কোনো যুবক যুবতী তাদের প্রণয় স্বীকার করবে, একে অপরকে বলবে ভালোবাসি, তখন আমরা আবার বেঁচে উঠব। আমি সিদ্ধার্থকে আর ভুলতে চাই না ইশিকা। বেশ তো, ভুলতেও হবে না। এবার আমরা একসাথে দুজনে মিলে ওকে মনে রাখবো, কেমন? ভালোবাসা দিয়ে আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখবো। সেই এই পৃথিবীতে বোধহয় ভালোবাসাই একমাত্র অমর হয়। জানি আমি তুমি রবে, আমার হবে ক্ষয়। পদ্ম পাতা একটি শুধু জলের বিন্দু নয়,
এই আছে নেই, এই আছে নেই জীবন চঞ্চল, তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্ম পাতার জল। বুঝেছি আমি তোমায় ভালোবেসে। কথাতেই আছে, এই পৃথিবী একবার যারে পায় পায় না কেউ আর। গল্পের শুরুতেই বলেছিলাম বিপরীতার্থক শব্দগুলোর গুরুত্ব অসীম। একটা আছে বলেই আমরা অন্যটার অস্তিত্ব টের পাই। নিখিলের স্মৃতি থেকে দুঃখগুলো ভাগ না হলে ইশিকা আর আসতে পারত না। তার মানে এই না যে সিদ্ধার্থকে সে এইবারেও স্মৃতি মুছে দিয়ে চলে যেতে দেবে না। এবার আর সে দুঃখকে ভুলতে চাইবে না, দুঃখ থেকে পালাবে না। দুঃখ থেকে পালিয়ে লাভ নেই। দুঃখ থেকে পালালে দুঃখ আবার গুটি গুটি পায়ে আপনার পিছনে এসে বসবে। দুঃখটাকে গলা জড়িয়ে ধরে বলতে হয়, তোকে আমি সামলে নেব। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রের কলমে তোমায় আমি। গল্প পাঠে ছিলাম আমি শুভদীপ। গল্পে নিখিলেশের ভূমিকায় ছিল কৌস্তভ, সিদ্ধার্থ প্রিয়াংশু, ইশিকা প্রিয়া, সিকিউরিটি গার্ড এবং রেস্টুরেন্টের স্টাফ সংগ্রাম, নিখিলেশের মা নীলাঞ্জনা। গল্পের সমগ্র প্রযোজনা এবং পরিচালনা অঙ্কিতা পাণ্ডে। গল্পের সাউন্ড এবং পোস্টার ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প অনুস্মিতা মিত্রের কলমে তোমায় আমি। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ। কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে।